শরীর বিক্রি করে টাকা রোজগার করার জন্য তোকে কিনা শেষমেশ রাস্তায় কাস্টমার দেখতে হচ্ছে। আহ, এটা কিন্তু ঠিক না তেজান। তুই চাইলে আজ রাতটা আমার সাথে কাটাতে পারিস, তোর যত টাকা লাগে আমি দিব। কথাটা বলেই বিচ্ছিরিভাবে হাসতে শুরু করলো। আমি তার কণ্ঠ শুনে আর তাকে দেখে ভয়ে বারবার কেঁপে উঠছিলাম। বুঝতে পারছিলাম না এমন সময় এমন জায়গায় এক লোকটা কি করে এলো। লোকটাকে দেখে এতটাই ভয় পেয়েছি যে আমার জ্ঞান হারানোর উপক্রম। তবু মনে কিছুটা সাহস জুগিয়ে আধো আধো গলায় জিজ্ঞাসা করলাম, কাই ভাইয়া, আপনি এখানে কি কি করছেন? যাক, চিনতে পেরেছিস তাহলে। উফ দে, আমার আর তর্স হচ্ছে না। আজকে রাতটা শুধু তোর আর আমার। ভাবতেই মনের ভেতর কেমন যেন রোমান্টিক গান বেজে উঠছে। উফ, ভাবতেই ভালো লাগছে। গোছানো অন্ধকার রুম, হালকা পার্পেল আলো, সেই রুমে তুই আর আমি। লো ভলিউমে হিন্দি রোমান্টিক সং, বেডের সামনে বড় একটা টিভি, আর সেই টিভিতে ডার্ক রোমান্টিক ভিডিও। উফ, 2-3 গ্লাস মদ, তারপর তুই আর আমি যা করব। সকালে উঠে দেখব রুম পুরো অগোছানো, বিছানা এলোমেলো, বেডের আশেপাশে তোর আর আমার কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। শোন, তুই কিন্তু আমাকে এটা বলে ডিস্টার্ব করতে পারবি না। दीवाने रुक जा तेरा हमसे सामना है, आँखों से छू ले छूना हाथों से मना है। এটা বলে কিন্তু আমি শুনবো না, বুঝলি? আমি তোকে আমার চোখ ছাড়া সব কিছু দিয়ে ছুতে চাই, আমার হাত, ঠোঁট, এমনকি আমার সেই দামি জিনিসটা যেটা দিয়ে আমি আমার বংশ বৃদ্ধি করব। সো কোনো ডিস্টার্ব চলবে না। কথাগুলো বলেই লোকটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমার হাত ধরার জন্য। আমি কয়েক কদম পিছিয়ে গেলাম। লোকটার এই নোংরা মার্কা কথা শুনে আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কানের ভিতর মনে হচ্ছে জ্বলছে। আমি লোকটাকে চিৎকার করে বললাম, দেখেন কাই ভাইয়া, আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না। আমি এখানে বেড়াতে এসেছি আর হারিয়ে গিয়েছি। দয়া করে আপনি এখান থেকে চলে যান। তের কথা শুনে কাই প্রচণ্ড রেগে গেল। তের হাতটাকে শক্ত করে চেপে ধরলো। কি বললি তুই? আমার সাথে যাবি না? হয়তো তুই তোর নিজ ইচ্ছায় যাবি, নয়তো অনিচ্ছায়, কিন্তু তোকে তো আমার সাথে যেতেই হবে শালি। তুই আমারে অনেক ঘুরাইছিস, আজকে তোর এমন হাল করব যে তোর বাপ মা দেখেও তোকে ভয় পাবে। আমাকে টেনে যখন গাড়িতে উঠাতে যাবে তখন আমি তার হাতে একটা কামড় দিয়ে ফাঁকা অন্ধকার রাস্তায় দৌড়াতে শুরু করলাম। কাইও তের পিছনে দৌড়াতে শুরু করলো তেকে ধরার জন্য, আর বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতে লাগলো তেকে। আমি নিজেকে বাঁচানোর জন্য নিরুদ্দেশ হয়ে রাস্তায় দৌড়াচ্ছি। কারো কাছে যে সাহায্য চাইবো তারও কোনো উপায় নেই, কারণ পুরো রাস্তাতে একটা মানুষের চিহ্নও দেখতে পাচ্ছি না। রাস্তার দুই পাশে এত গাছপালা দেখে মনে হচ্ছে কোনো একটা গভীর জঙ্গলে ঢুকে পড়েছি। এখন নিজের গালেই নিজের থাপ্পড় দিতে ইচ্ছে করছে। কেন যে ওই বন বিড়াল দুইটার সাথে বাইরে ঘুরতে এসেছিলাম, যদি না আসতাম তাহলে আজ এই কাই ভাইয়ার পাল্লায় পড়তে হতো না। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও এই চরিত্রহীন কাই ভাইয়ার হাত থেকে। আমি কানে ধরে বলছি, আর কখনো ওই বন বিড়ালদের সাথে বাইরে ঘুরতে বেরোবো না। এইবারের জন্য বাঁচিয়ে দাও প্লিজ। দৌড়ানোর গতি আরো বাড়িয়ে দিলাম, বাতাসের ন্যায় ছুটে যাচ্ছি। পেছন থেকে কাই ভাইয়া চিৎকার করে বলছে, ওই থাম বলছি। এই ফাঁকা রাস্তায় তোকে কেউ সাহায্য করার জন্য আসবে না, তাই আমার কাছে তোকে ধরা দিতেই হবে। থাম বলছি, আর দৌড়াস না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে এবার। কে শোনে কার কথা? আমি ওনার কথায় পাত্তা না দিয়ে আরও জোরে জোরে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ তড়িৎ গতিতে একটা গাড়ি আমার চোখের সামনে চলে এলো। না বলেই চোখ মুখ কুচকে বন্ধ করে নিলাম। কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও যখন শরীরে কিছু অনুভব করলাম না, তখন পিটপিট করে তাকালাম, আর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে আমার যেন প্রাণ ফিরে এলো। দৌড়ে তার পিছনে গিয়ে লুকালাম আর হাঁপাতে শুরু করলাম। আরে তে, তুমি এত রাতে এই ফাঁকা রাস্তায় এইভাবে দৌড়াচ্ছ কেন? আর এখানেই বা কী করে এলে? আমি ভয়ের চোটে কিছুই বলতে পারছি না। হাঁপাতে হাঁপাতে সামনের দিকে হাত উঁচু করে দেখালাম। কায়ু দৌড়াতে দৌড়াতে চলে এলো। কয়েক সেকেন্ড হাঁপানোর পর নিজেকে ধাতস্থ করে বলল, ওই হিরো, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে কেটে পড়, না হলে মেরে তোর এমন হাল করব আর কখনো হিরোগিরি দেখাতে পারবি না। সো আজ রাতের জন্য এই দলটা আমার শিকার। সুগা শান্ত হয়ে এতক্ষণ সব কিছু দেখছিল আর শুনছিল। এবার সুগা বুঝতে পেরেছে মেন কাহিনীটা কি। সুগা মুচকে একটা হাসি দিয়ে গাড়ির দরজাটা খুলে একটা বন্দুক বের করলো। কাইয়ের দিকে বন্দুকটা তাক করে চিৎকার করে বলে, যা নিয়ে যা। তোর যদি বুকে এতই সাহস থাকে তাহলে আমার সামনে ওর হাতের একটা নখ ছুঁয়ে দেখা। কাই সুগার হাতে বন্দুক দেখে অনেকটাই ঘাবড়ে গেছে, তাই ও আর কথা না বাড়িয়ে উল্টো দৌড় দিল, কিন্তু যাওয়ার আগে বলে গেল, উফ তে পাখি, তুমি আজকে হয়তো এই হিরোর জন্য বেঁচে গেলে, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। এমন আবারও একটা সুযোগ আসবে হয়তো আমার কাছে, যেদিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সো লাভ ইউ ডার্লিং, সাবধানে থেকো। কাই চলে যাওয়ায় সুগা গাড়ির ভিতরে গানটা রেখে তের দিকে ঘুরে দেখে জিজ্ঞাসা করে, আচ্ছা ছেলেটা চলে গেছে, ভয় পাওয়ার কিছুই নেই,
কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো সত্যি করে বলো তো? আর ছেলেটা তোমার নাম কি করে জানলো? জি আসলে ভাইয়া, এই ছেলেটা আমাদের এলাকার বড়লোক বাবার বাঁকা হয়ে যাওয়া বখাটে ছেলে। ও আগে অনেক মেয়েদের জীবন নষ্ট করেছে। একবার আমাকে লাভ লেটার পাঠিয়েছিল, কিন্তু আমি সরাসরি না বলে দেই। ওকে রিজেক্ট করাতে ও আমার পিছে পড়ে যায়। আর তাই আজকে ও আমাকে এইভাবে পিছু করছিল। হায় আল্লাহ, আজকে যদি আমি ঠিক টাইমে না আসতাম তাহলে কে জানে কি হয়ে যেত। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমি জাঙ্কুক ভাইয়া আর জিমিনের সাথে ঘুরতে এসেছিলাম। তারপর রেস্টুরেন্টে সব কিছু সুগা ভাইয়াকে খুলে বললাম। যা শুনে সুগা ভাইয়া অনেকটা রেগে গেল। জাঙ্কুক এতটা দায়িত্বহীন কি করে হতে পারে? মাথায় ন্যূনতম সেন্সটুকু ওর নেই। আজকে আমি ঠিক সময় না আসলে কি হতো তোমার সাথে? আর ও কি করে পারলো নতুন একটা মেয়েকে অচেনা একটা জায়গায় এভাবে রেস্টুরেন্টে বসিয়ে রেখে ও চলে গেছে ওর গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে? আজকে যদি তোমার সাথে কোনো অঘটন ঘটে যেত, তার ক্ষতিপূরণ কে দিত? ও দিতে পারতো? সুগা ভাইয়ের কথা শুনে আমার বলার মতো কিছুই নেই। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। চোখ থেকে অঝরে পানি পড়ছে। আর মনের ভিতর এক আকাশ পরিমাণ ঘৃণা জমাট বাঁধছে জাঙ্কুক ভাইয়ার প্রতি। হয়তো একদিন এই ঘৃণাই জাঙ্কুক ভাইয়াকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। তে আমার কথা তুমি খারাপ মনে করো না। আজকে তো অনেক রাত হয়ে গেছে, চলো আমার সাথে আমার বাড়িতে। আমাকে তুমি তোমার বড় ভাই হিসেবে মনে করতে পারো। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার বাড়িতে মা বাবা, আমার বোনও আছে। আমি অবাক হয়ে সুগা ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। একটা মানুষ কি করে এতটা ভালো হতে পারে? তাই কথা না বাড়িয়ে তার সাথে চলে গেলাম। ওইদিকে জিয়ন বাড়িতে ডাইনিং রুমে বাচ্চাদের মতো কান্না করে যাচ্ছে ইয়ঞ্জন বেগম। তার পাশে পায়চারি করছে সুবিন সাহেব। সোফায় এক রাশ চিন্তা নিয়ে বসে আছে আরেম সাহেব। সবার মাথায় একটাই ভাবনা, তে কোথায় গেল? পাশেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জিমিন। বেচারির চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে সে সবার কাছ থেকে অনেক বকা খেয়েছে। সুগা যদিও জিমিনকে ফোন করেছিল, কিন্তু জিমিনের ফোন বন্ধ পেয়েছে। বেচারি বাসায় আসার পর ওর ফোন চার্জ দিতে পারেনি। সবার বকা খেয়ে ফোন চার্জ দেওয়ার কথা ভুলেই গেছে। অন্যদিকে রাত 1টা বাজে জাঙ্কুক বাড়িতে প্রবেশ করলো। আর সবাইকে এইভাবে বসে থাকতে দেখে ও পুরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে আব্বু আম্মু, তোমরা সবাই এখনো এখানে কি করছো? ঘুমাওনি কেন? আর কিছু বলার সুযোগ দিল না আরেম সাহেব। গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো জাঙ্কুকের গালে। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বাবার দিকে। গালে হাত দিয়ে ভাবলো, এই প্রথম ওর গায়ে কেউ হাত দিল, তাও আবার ওর বাবা। আরেম সাহেব ঝাঁঝালো গলা জিজ্ঞাসা করলো, জাঙ্কুক, তুমি কোথায় ছিলে? আর তে কোথায়? এই কথা শোনার পর জাঙ্কুক যেন আকাশ থেকে পড়লো। ওর আর বুঝতে বাকি রইল না তে এখন পর্যন্ত বাসায় আসেনি। তেকে ড্রপ করার কথা ছিল, কিন্তু লিসার সাথে এতটাই বিজি ছিল জাঙ্কুক যে এই কথাটা ওর মাথা থেকে বেরিয়ে গেছে। হঠাৎ কেন যেন এক অজানা চিনচিনে ব্যথা এসে বুকের উপর হামলা করলো। একটা প্রিয় মানুষ বিপদে থাকলে যেমনটা হয় ঠিক তেমনটা। কিন্তু জাঙ্কুক বুঝতে পারছে না কেন তের জন্য এমনটা হচ্ছে। যাই হোক, জাঙ্কুক এটা বুঝতেও চায় না এখন। এই মুহূর্তে মেয়েটাকে খুঁজে বের করা সবার আগে ওর দায়িত্ব। তাই জাঙ্কুক কাউকে কিছু না বলে দৌড়ে গাড়িতে গিয়ে বসলো আর ফুল স্পিডে গাড়ি চালিয়ে ওই রেস্টুরেন্টের সামনে গেল। কিন্তু গিয়ে কোনো লাভ হলো না। রেস্টুরেন্ট বন্ধ। ও আশেপাশে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো থেকে, কিন্তু কোথাও পেল না। আজ যেন অদৃশ্য এক হারানোর ভয় জাঙ্কুককে করে করে খাচ্ছে। মাথায় শুধু একটা নামই ঘুরছে, তে আর তে। তে কোথায় গেল? জাঙ্কুক হাঁটতে হাঁটতে সেই স্থানে গিয়ে পৌঁছালো যেখানে কাইতের হাত ধরে টান দিয়েছিল। হঠাৎ ওর পায়ের নিচে কিছু পড়াতে জাঙ্কুক বসে দেখলো এখানে কি আছে। তাকিয়ে দেখলো কয়েকটা চুরির ভাঙা অংশ পড়ে আছে। জাঙ্কুক টুকরোগুলো হাতে উঠিয়ে ভালোভাবে খেয়াল করলো। হ্যাঁ, আজ সকালে তো এগুলোই দেখেছিল তের হাতে। তার মানে তের সাথে খারাপ কিছু হয়নি তো? জাঙ্কুকের বুক থক করে উঠল। সব কিছু স্থির হয়ে গেছে। জাঙ্কুকের মাথা কাজ করছে না। ও কি করবে, কোথায় যাবে, কোথায় খুঁজবে দেখে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মনে মনে ভাবলো, যেহেতু চুরি এখানে আছে, ও হয়তো আশেপাশে কোথাও আছে। জাঙ্কুক উঠে পাগলের মতো ছোটাছুটি করে খুঁজতে শুরু করলো। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে জাঙ্কুক ওকে খুঁজছে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। এবার জাঙ্কুক হতাশ হয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়লো। চিৎকার করে বলতে শুরু করলো, তে তে কোথায় তুই? তুই কোথায়? ফিরে আয় দয়া করে। আমার ভুল হয়ে গেছে, তুই কোথায়? আমি কেন তোকে খুঁজে পাচ্ছি না? আমার সব কিছু এলোমেলো লাগছে। তুই ফিরে আয় তে। জাঙ্কুকের চিৎকার চারপাশে প্রতিধ্বনি হয়ে বাজতে শুরু করলো। ভোর 4টা। জাঙ্কুক বাড়ি ফিরে গেছে। বাড়ির একটা মানুষও ঘুমাতে পারেনি। এইদিকে জাঙ্কুক তো নিজের অবস্থা পুরো পাগলের মতো বানিয়ে ফেলেছে। চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, বোধহয় কান্না করেছে। শার্টের বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, কালো প্যান্ট ধুলায় সাদা হয়ে গেছে। পুরো বাসা জুড়ে কঠোর নীরবতা বিরাজমান রয়েছে। জাঙ্কুক পুরো বিধ্বস্ত। ও ভিতরে ঢুকে যেই না সোফায় বসতে যাবে, তখনই ওর ফোনটা বেজে ওঠে। ও ফোনটা রিসিভ করে। হ্যালো জাঙ্কুক, তে আমাদের বাসায় আছে। আর কিছু বলার আগেই জাঙ্কুক আছাড় মেরে ফোনটা ভেঙে ফেলে।
আর দ্রুত রাগী চোখে তাকিয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে যায় সুগাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। জাঙ্কুকের এরকম ব্যবহারে সবাই পুরো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ছেলেটার কি হলো হঠাৎ করে? ফোনটা এইভাবে কেন ভেঙে ফেললো? আর কেই বা ফোন করেছিল? যাই হোক, অন্যদিকে সুগাদের বাসার কলিং বেল বাজছে। সুগা এইমাত্রই গেছে ফ্রেশ হওয়ার জন্য। ওদের বাসার সবাই হয়তো ঘুমাচ্ছে। এটা দেখে তে গেল দরজা খুলতে। আর দরজা খুলতেই হঠাৎ করে কেউ একজন ভিতরে তড়িৎ গতিতে ঢুকলো আর তেকে দেওয়ালের সাথে চেপে ধরলো। সারা রাত এখানে সুগার সাথে ফষ্টি নষ্টি করেছিস? তোদের কাহিনী দেখে আমার মনে হচ্ছে 2 দিন পর তুই সুগার বাচ্চা পেটে ধরবি। বাজে নষ্টা মেয়ে একটা। ছি, তোর শরীরে এত জ্বালা যে সেটা মেটানোর জন্য রাতের অন্ধকারে সুগার কাছে চলে আসতে হলো। আচ্ছা, যেহেতু তোর শরীরে এতই জ্বালা ছিল, সুগাকে না বলে আমাকে বললে পারতি, আমি মিটিয়ে দিতাম। আর যাই হোক, তোর মতো অসভ্য নোংরা মেয়ের কাছ থেকে এছাড়া আর কী আশা করা যায়? আমার মনে হয় তোর চাইতে রাস্তার মেয়েরা অনেক ভালো। আমাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে জাঙ্কুক ভাইয়া কথাগুলো বলল। আমি আগামাথা কিছুই বুঝলাম না। অবাক নয়নে তার দিকে তাকিয়ে রইলাম। উনি কথাটা শেষ করে আমার কপালে আসা অভাত চুলগুলোকে সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু আমি তাকে আমার সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম। সে কয়েকবার পিছিয়ে গেল। তে যে হঠাৎ করে জাঙ্কুককে এইভাবে ধাক্কা দিবে সেটা জাঙ্কুক বুঝতে পারেনি। তাই তো তের এক ধাক্কায় জাঙ্কুক তের কাছ থেকে আলাদা হয়ে যায়। জাঙ্কুক তের দিকে রাগি চোখে তাকায়। কিছু বলতে যাবে, তখনই তে জাঙ্কুকের খোলা বুকের দিকে তাকায় আর এসে ওর শার্টের কলার চেপে ধরে জিজ্ঞাসা করে, সবাই তো আর আপনার মতো নোংরা আর জঘন্য মনের মানুষ নয়, তাই না? সবাই তো আর আপনার মতো দায়িত্বহীন না, যে কিনা নিজের গার্লফ্রেন্ডের আবদার পূরণ করার জন্য অচেনা অজানা একটা জায়গায় একটা নতুন মেয়েকে রেখে চলে যাবে। একটা বারও শুনতে না চায় সেই মেয়েটা একা একা সেখানে বসে সারাটা দিন কি করবে? আচ্ছা যাই হোক, সেটা বাদ দিলাম। সারা দিন পার হয়ে গেছে, রাত 12টা পর্যন্ত কথা দিয়ে যদি নিতে না আসে, সে যদি একবারও না ভাবে একটা অচেনা জায়গায় একটা বড় মেয়ে, অনায়াসেই কোনো বিপদ হয়ে যেতে পারে। একটা বারের জন্য আপনার এই কথাগুলো মনে পড়েনি? আর এখন এসে কি বলছেন আমি খারাপ, তাই তো? আরে, কাল রাতে যদি ঠিক সময় সুগা ভাইয়া ওইখানে না পৌঁছাতো, তাহলে হয়তো এতক্ষণে আমার আব্বু আম্মুর সামনে আমার লাশ পৌঁছে যেত। অবশ্য আপনাকে এই কথাগুলো বলে লাভ নেই, কারণ আপনার মতো বদমেজাজি, জঘন্য, নিম্নমনের মানুষ এরকম বাজে কথা ভাবা ছাড়া আর কী বা করতে পারে, তাই না? সেই ছোটবেলা থেকে ভাবতাম হয়তো আমি আপনাদের বাসায় যাই সেটা আপনার পছন্দ না, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি আমি মানুষটাকেই পছন্দ করেন না, সহ্য করতে পারেন না। ঠিক আছে, যেহেতু আজকে আমি বিষয়টা বুঝতে পেরেছি, সেহেতু আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে, মানে এবার আপনাদের বাসা থেকে চলে যাওয়ার পর, আর কখনো আমার ছায়াও আপনাদের বাড়িতে পড়তে দিব না। কথাগুলো বলার সময় আমার চোখ থেকে অঝরে পানি পড়ছিল। এতক্ষণ জাঙ্কুক চুপ করে তের বলা কথাগুলো শুনছিল। এখন সত্যিই মেয়েটা জাঙ্কুকের মুখ বন্ধ করে দিয়েছে। জাঙ্কুক এতদিন ভাবতো মেয়েটা হয়তো বোকা আর বোবা, কারণ কোনো জায়গায় কোনো কথা বলতে পারে না। কিন্তু জাঙ্কুক আজকে বুঝতে পেরেছে এই মেয়ে খুব ভয়ঙ্করভাবে কথা বলতে পারে। এই মেয়ে এতক্ষণ যে কথাগুলো বলেছে সবগুলো কথা গিয়ে জাঙ্কুকের বুকে ধারালো ছুরির ন্যায় আঘাত করেছে। তুই জানিস কাল রাতে কত বড় বিপদ হয়ে যেত? আচ্ছা, তুই এতটা দায়িত্বহীন কবে থেকে হলি রে জাঙ্কুক? আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যেহেতু তুই এসেই পড়েছিস, সকালের ব্রেকফাস্টটা এখানে করে তারপর বাসায় চলে যাস, কেমন? আর সুগার কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুকদের হাত ধরে টানতে টানতে তাকে জোর করে গাড়িতে বসিয়ে দিল আর ও ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকের এরকম আচরণ দেখে সুগা পেছন থেকে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, শালা একটা। আচ্ছা যাই হোক, যেহেতু তোর বোন তোর ছোট, তবুও তুই তো আমার ফ্রেন্ডই হস, শালা বলাই যেতে পারে। শালা একটা, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই লিসাকে নয় তেকে ভালোবাসিস, আর এই বিষয়টা তুই কিছুতেই মানতে চাইছিস না। ওয়েট কর, কিছুদিন পর মানতে হবে তোকে, কারণ এটা কখনোই চেপে রাখতে পারবি না, ভালোবাসাটা কখনো জোর করে হয় না। সো কিছুদিনের মধ্যেই লিসা ডিলেট আর তে কামিং। শালা কোথাকার, কাকে ভালোবাসে নিজেই জানে না, বোকা একটা। সারা রাস্তায় তে বাহিরের দিকে তাকিয়ে রইল চুপচাপ, কিন্তু জাঙ্কুক তের দিকে তাকিয়ে মুচকি হাসছে আবার ড্রাইভ করছে। যা দেখে তে আরও বেশি বিরক্ত হচ্ছে। তে চোখ রাঙিয়ে বলল, এই যে শুনেন, আপনি যদি আর একবার গাড়ি চালানো বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছেন, তাহলে কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে আমি গাড়ি থেকে ফেলে দেবো বলে দিলাম। আপনি কি করে পারেন বলেন তো একটা মানুষকে এতভাবে বিরক্ত করতে? উফ, আপনি বুঝতে পারছেন না আপনার এইভাবে তাকানোতে আমি বিরক্ত হচ্ছি। আমার আনিজি ফিল হচ্ছে। ফালতু লোক একটা, বিরক্তকর। জাঙ্কুক কিছু বলল না, হঠাৎ খুব জোরে ব্রেক কষলো। তে ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারলো বাসায় চলে এসেছে। তে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে প্রবেশ করলো। তেকে দেখে ইয়ঞ্জন বেগম দৌড়ে এলো আর ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। সুবিন সাহেবও এসে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় ছিলে মামুনি? তুমি জানো কাল সারা রাত আমরা কেউ ঘুমাতে পারিনি তোমার টেনশনে, আর তোমার মা সেই কালকে থেকে কান্না করেই যাচ্ছে। আমি তাদের প্রশ্নের কী জবাব দিব বুঝতে পারছিলাম না। কালকের ঘটনা যদি সবাইকে বলি, তাহলে হয়তো মামা জাঙ্কুক ভাইয়ার উপর
অনেক রাগ করবে। আমি জাঙ্কুক ভাইয়ার দিকে বাঁকা চোখে একবার তাকালাম। দেখলাম চুপচাপ মাথা নিচু করে সোফায় বসে আছে। কেন যেন এই শয়তান নির্দয় লোকটার প্রতি এখন আমার মায়া হচ্ছে। কেন মায়া হচ্ছে জানি না। আমাকে চুপ থাকতে দেখে জাঙ্কুক ভাইয়া কিছু বলতে যাবে, তার আগেই আমি বলে উঠলাম, আসলে আব্বু, কালকে রেস্টুরেন্টে সুগা ভাইয়ার সাথে দেখা হয়েছিল। আর তখন জানতে পারি কাল নাকি ওনার বোনের বার্থডে ছিল। আর আমি সেখানে ওনার সাথে চলে গিয়েছিলাম। আমার কাছে তো ফোন নেই, তাই তোমাদেরকে জানাতে পারিনি। একবার চেয়েছিলাম সুগা ভাইয়ার ফোন থেকে ফোন করব, কিন্তু হই হুল্লোড় করাতে আর মনে ছিল না, পরে ভুলে গিয়েছিলাম। সরি আব্বু। আর বাসার সবার কাছে আমি ক্ষমা চাইছি। আমার জন্য এতটা টেনশন করে আপনারা রাতে ঘুমাতে পারেননি, তাই না? আমি ক্ষমা চাইছি এর জন্য। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তের কথা শুনে ওর মা ওর কান ধরে টান দিয়ে জিজ্ঞাসা করলো, এই মেয়ে, তুই কি এখনো ছোট আছিস নাকি? তুই জানিস তোর জন্য কালকে আমাদের সবার ঘুম হয়নি রাতে? আমরা কতটা টেনশনে ছিলাম। আর এই বোকা মেয়ে নাকি বার্থডে অনুষ্ঠানে চলে গিয়েছে। একবার বলে যেতে পারতি তো। এইভাবে বকছো কেন মেয়েটাকে? আমার রাজকন্যা সবার কাছে ক্ষমা চাইলো তো। ও ছোট মানুষ, ভুল করতেই পারে। সো এইভাবে বকার কিছু নেই। আচ্ছা আম্মু, তুমি যাও, গিয়ে রেস্ট নাও। আর সকালের খাবার খেয়ে রেডি হয়ে নাও। আমরা বাসায় ফিরে যাব। ওকে বকবো না তো কি করব? আমরা বাসার মানুষ তো শুধু টেনশনে ছিলাম। আর জাঙ্কুক যে সারাটা রাত ওকে পাগলের মতো খুঁজেছে, সেটার কি হবে? ও তো বোধহয় সেটা জানেও না। মায়ের কথা শুনে আমি তাচ্ছিলের একটা হাসি দিলাম। সেটা সবার নজর এড়ালেও জাঙ্কুক ভাইয়া ঠিকই ধরতে পেরেছে। জাঙ্কুক খুব ভালো করেই বুঝতে পেরেছে তে ওকে বাঁচানোর জন্যই এতগুলো মিথ্যা কথা বলেছে। জাঙ্কুক তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তে কেন ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলল? কেন ও নামে ওর বাবার কাছে নালিশ করলো না? কেন বললো না ওর সাথে হওয়া সব ঘটনাগুলো? আচ্ছা, তেও কি জাঙ্কুকের মতন ওকে ফিল করতে পারে? তেও কি জাঙ্কুকের মতো ওকে ভালোবেসে ফেলেছে? না না, জাঙ্কুক এটা কী ভাবছে? তে তো ওকে ঘৃণা করে। তের কাছে পৃথিবীতে সবচাইতে জঘন্য মানুষ হচ্ছে জাঙ্কুক। তাহলে কেন জাঙ্কুককে এভাবে বাঁচিয়ে দিল মেয়েটা? জাঙ্কুক ভাবছে। তে আর কোনো কথা বলল না। ওর বাবার কথা অনুযায়ী ও উপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 10:30 নাগাদ নিচে নেমে এলাম। ট্রেনে বসে আছি। 1 ঘন্টা হলো ট্রেন ছেড়েছে। মামা বাসা থেকে চলে আসার সময় সবার সাথে কথা বলে বিদায় নিয়ে আসলেও জাঙ্কুক ভাইয়াকে সেখানে দেখিনি। সে তার রুম থেকে বের হয়নি। আমার এই বেহায়া চোখ দুটো কেন জানি তখন তাকে খুঁজছিল। সেই অসভ্য লম্পট লোকটাকে দেখতে চাইছিল। আমি এত করে নিষেধ করলাম, তারপরও শুধু তাকেই খুঁজে যাচ্ছিল। কিন্তু তার দেখা পেল না। তার কাছ থেকে বিদায় নেওয়া হলো না। এই জন্যই তো ছোট লোক ইতরটার চেহারা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। যেদিকেই তাকাই সেদিকেই ওই শয়তানটার চেহারা ভেসে উঠছে। ভালো লাগছে না ট্রেনে বসেও। মন মেজাজ খুবই খারাপ। যেখানেই যাচ্ছি এই শয়তানটা আমার পিছুই ছাড়ছে না। আমি নিজেও জানি না ওই শয়তানটার কী ক্ষতি করেছি আমি, যার ফলে ও হাত পা ধুয়ে আমার পিছনে পড়ে আছে। যাই হোক, এইভাবে কেটে যায় 10টা দিন। 10 দিন পর জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে আছে। এই তো কিছুক্ষণ আগেই লিসার সাথে ব্রেকআপ করে নিয়েছে জাঙ্কুক।